শিক্ষার মূল উদ্দেশ্য হলো আমাদের মনের উন্নয়ন নয়, বরং মানবতার উন্নয়ন। গুড মর্নিং প্রিয় স্টুডেন্ট। আজকে আমরা পদার্থের গঠন ও ধর্ম চ্যাপ্টারের পার্ট 2 নিয়ে আলোচনা করব। গতকাল আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। যারা ক্লাসটি করনি তোমরা দেখে নিতে পারো। এই ভিডিও ডেসক্রিপশান বক্সে ক্লাস 9-এর একটি প্লে লিস্ট পেয়ে যাবে, তোমরা ওখানে ক্লিক করলেই পেয়ে যাবে। আজকে আমাদের এই পার্ট 2-তে বিশেষ বিষয়টি হচ্ছে আর্কিমিডিসের নীতি এবং পৃষ্ঠটান, এই দুটি নিয়ে আলোচনা করব। আর যারা আজকে প্রথম তাদের জন্য রুটিনটা একটু আলোচনা করে নিই। ক্লাস 10-এর সোম বুধ শুক্র, ক্লাস 9-এর মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল 7টাতে ভৌতবিজ্ঞান বিষয়ের ওপর একটি ক্লাস পেয়ে যাবে। আর ক্লাসে যে পিডিএফটি নিয়ে আলোচনা হবে সেটা ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক দেখতে পাবে, ওতে জয়েন হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাসের পিডিএফ ওখানে আপলোড করা হয়ে থাকে। তাহলে আমাদের প্রথম বিষয়টি হচ্ছে যে আর্কিমিডিসের নীতি। আর্কিমিডিসের নীতি জানবার আগে আমাদের প্রথমত প্লাবতা কি সেটা জানা দরকার। কোনো বস্তুকে কোনো প্রবাহের মধ্যে আংশিক সম্পূর্ণ ডোবালে ওই প্রবাহী বস্তুটির ওপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাকে প্লাবতা বলে। প্রবাহী কি আমরা গতকাল ক্লাসে আলোচনা করেছি। প্লবতা হচ্ছে তরল এবং গ্যাসীয়কেই সাধারণত প্লবতা বলা হয়ে থাকে। তাহলে এই তরল বা গ্যাসের মধ্যে ধরলাম এটা একটি পাত্র, এর মধ্যে তরল ভর্তি রয়েছে, এর মধ্যে একটা বস্তুকে আমি ফেলে দিলাম, বা তোমরা যে কোনো একটি বোতল নিয়ে যদি এই জল ভর্তি কোনো বালতির মধ্যে ডুবানোর চেষ্টা করো, তাহলে দেখবে বোতলটার ওপর তোমাকে এক্সট্রা কিছু চাপ দিতে হবে। কারণ কেন? ওই জলটা তোমাকে উপরের দিকে, বোতলটাকে উপরের দিকে ঠেলে দিচ্ছে। যেমন আমরা সাঁতার কাটবার সময় বা পুকুরে ডুববার সময় একটা বল প্রয়োগ করে জোর করে ডুবতে হয়, আর যখন আমরা বল প্রয়োগটা করা ছেড়ে দেব তখন আমাদেরকে আপনা আপনি ওই জল উপরে ভাসিয়ে তুলবে। আর একেই আমরা বলবো কি, যে প্লাবতা। এই প্লাবতার মান বস্তু দ্বারা অপসারিত প্রবাহীর ওজনের সমান হয়। ধরলাম এই বোতলটি এই তরলের মধ্যে ডুবানো হয়েছে, এই বোতলটি যতটা তরলকে ওইখান থেকে সরিয়েছে ওই তরলের ওজন, এবং যতটা ডুবেছে তার ওজন দুটো সমান হয়, সেটাই এখানে বলা হয়েছে। এই প্লাবতার কিছু উদাহরণ দেওয়া হয়েছে। সুইমিং পুলে সাঁতার কাটার সময় আমাদের শরীর হালকা হয়ে যায় বলে মনে হয়। এছাড়া কুয়ো থেকে বালতি করে জল তোলার সময় জল ভর্তি বালতিটা খুব হালকা মনে হয়, আর কুয়ো থেকে বালতিটাকে তুলে নেওয়ার সাথে সাথে বালতিটা খুব ভারী বলে মনে হয়। আর যে কোনো জিনিস দেখবে পুকুরে যত ভারী জিনিস হোক না কেন, পুকুরে পড়ে থাকলে সেটা খুবই হালকা, আর পুকুর থেকে যখন তুলে নেব তখন সেই জিনিসটা ভারী হয়ে যায়। এর কারণ কি, যে তরলে নিমজ্জিত থাকা অবস্থায় বস্তুটির ওজন হ্রাস হয়। ওকে, এখানে 4টি উদাহরণ দেওয়া হয়েছে, তোমরা দেখে নেবে। ওই প্লবতার ওপর নির্ভর করেই আর্কিমিডিসের নীতিটি হয়েছে। বলেছে কোনো বস্তুকে স্থির প্রবাহিতে, মানে তরল বা গ্যাস যেটা স্থির আছে, যেমন আমাদের বালতির জল, আমাদের পান করা জলের মগ, ওই সব জল হচ্ছে স্থির জল। এই স্থির প্রবাহিতে আংশিক সম্পূর্ণ নিমজ্জিত করলে ওই বস্তুর ওজনের আপাত হ্রাস ঘটে। মানে যেটা একটু আগে বলে এলাম, কোনো জিনিস তরলে
কোনো ভারী বস্তু তরলে ফেললে সেটার ওজন খুব হালকা হয়ে যায়। তাহলে হালকা হচ্ছে কেন? কারণ তার ওজনটা হ্রাস পেয়ে যাচ্ছে, এবং এই হ্রাস বস্তু যে পরিমাণ প্রবাহী অপসারণ করে, মানে ওই বস্তুটা যতটা জলকে অপসারণ করে দেয় তার ওজনের সমান হয়ে ওঠে। আরও একবার বুঝিয়ে দিই, ধরলাম এটা একটি পাত্র বা সুইমিং পুলই ধরে নিলাম, এর মধ্যে একটা জল রয়েছে পুরো সম্পূর্ণ ভর্তি হয়ে, ওকে। এর মধ্যে একটা কাঠের দণ্ডকে ফেলে দেওয়া হলো। এই দণ্ডটির ওজন যদি 10 কেজি হয়ে থাকে, তাহলে এই জলে থাকা অবস্থায় এর ওজন খুব কম হবে। সেটা 5 হতে পারে, 3 হতে পারে, 2 হতে পারে, যতই হোক হবে। আর এটাই এখানে বলেছে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে তার ওজনটি কমে যায়। আর কতটা কমবে? এই বস্তুটি এই জায়গা থেকে যতটা তরলকে সরিয়ে দিয়েছে, বস্তুটা যেখানে আছে সেখানে নিশ্চয়ই কোনো তরল নেই, আর যতটা তরলকে সরিয়েছে সেই তরলের ওজন এবং এই বস্তুটির ওজন সমান হবে, এটি এখানে বলা হয়েছে। নেক্সট, এখানে একটু ম্যাথমেটিক্যালি বোঝানো হয়েছে যে বস্তুর প্রকৃত ওজন মানে আসল ওজন হচ্ছে W1, আর অপসারিত ফ্লুইড মানে হচ্ছে প্রবাহ, প্রবাহের ওজন হচ্ছে W2। মানে বস্তুটির ওজন W1 এবং ওই বস্তুটিকে তরলে নিমজ্জিত করার পর যতটা তরল অপসারণ হয়েছে তার ওজন হচ্ছে W2। এই W1 এবং মাইনাস W2 এটা কি হবে? যে ওই নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন কতটা বস্তুটি হ্রাস হয়েছে, ওর ওজন কতটা হ্রাস হয়েছে কিভাবে জানবো? তার প্রাথমিক ওজন থেকে অপসারিত জলের ওজন বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব। নেক্সট আমরা যাচ্ছি এই W1 এবং W2কে দিয়ে আমরা W1 এবং W2 কি সেটা আমরা এখনই জানলাম। এই W1 যখন W2 এর থেকে W1 যখন বেশি হয়ে যায়, তখন বস্তুর প্লবতার চেয়ে বেশি হয়, সেক্ষেত্রে বস্তুটির ওপর একটি লব্ধি বল নিচের দিকে ক্রিয়া করে, ফলে বস্তুটি ফ্লুইডে ডুবে যাবে। যখন W2 এর থেকে W1 বেশি হয়ে যাবে, তখন বস্তুটি তরলের মধ্যে ডুবে যাবে। যদি ওই W1 সমান W2 দুটো যদি সমান হয়ে যায়, তাহলে বস্তুটি যেখানে সেখানে ভাসতে থাকবে, এবং যদি W1 এর থেকে W2 বেশি হয়ে যায়, তাতেও বস্তুটি ভাসতে দেখতে পাবো আমরা। তাহলে কোন কোন ক্ষেত্রে আমরা বস্তুটিকে ভাসতে দেখব? যে W1 সমান W2, বা যখন W1 এর থেকে W2 বেশি হবে, তখন আমরা এই বস্তুটিকে তরলের ওপর ভাসতে দেখব। আমরা পাশেই একটা চিত্রর মাধ্যমে দেখিয়ে দিয়েছি। নেক্সট, যে সাম্যাবস্থা ভাসন। সাম্যাবস্থা ভাসনটা কি? সাম্যাবস্থা মানে কিছুটা জলের মধ্যে ডুবে থাকবে, কিছুটা জলের উপরে ভেসে থাকবে। এক টুকরো কাঠ বা কর্কে জলের মধ্যে ডুবিয়ে ছেড়ে দিলে টুকরোটি ভেসে ওঠে। জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় ঊর্ধ্বমুখী প্লবতা বল কাঠ বা কর্কের ওজনের চেয়ে বেশি হয়, তাই সেটি উপরের দিকে উঠে আসে। যখন এই বস্তুটির ওজন বেশি আর তরলের মানে যতটা নিমজ্জিত হবে, মানে এই বস্তুটা যদি হালকা হয় আর ক্ষমতা যদি কম হয়, তাহলে এই কি করে তরলটি উপরের দিকে ঠেলে তুলে দেয়। টুকরোটির কিছু অংশ জলের বাইরে এলে অপসারিত জলের পরিমাপ কমে, ফলে প্লাবতাও কমে যায়। তাহলে প্লাবতা কখন কমবে? যখন বস্তুটি কিছুটা বাইরে বেরিয়ে আসবে তরলের থেকে। যখন টুকরোটির কিছু অংশ জলের উপরে এবং কিছু অংশ জলের মধ্যে থাকে, তখন অপসারিত জলের ওজন টুকরোটির ওজনের সমান হয়।
মানে কি বলছে যে যতটা জলকে অপসারণ করে দিবে, এই যে বস্তুটার যতটা অংশ তরলের মধ্যে নিমজ্জিত হয়েছে, ওই অপসারিত তরলের ওজন আর বস্তুটির ওজনের সমান হয়, তখন টুকরোটির জলের মধ্যে আংশিক নিমজ্জিত অবস্থায় স্থির হয়ে থাকে। এই কারণেই বস্তুগুলো কি হয় যে কিছুটা নিচে ডুবে থাকে, কিছুটা উপরে ভেসে ওঠে। ওকে, নেক্সট আমরা যাচ্ছি যে কখন বস্তু ভাসতে দেখতে পাবো। তরলে ভারসাম্য বস্তু নিজে ওজনের সমান ওজন বিশিষ্ট তরল অপসারণ করলে, যখন ওই বস্তুটি যতটা তরলে নিমজ্জিত হবে বা ওই জায়গা থেকে জলটাকে অপসারণ করা হলো, যতটা অপসারণ হবে সেই জলের ওজন এবং বস্তুটির ওজন সমান হবে। নেক্সট বলছে বস্তুর ভার কেন্দ্র ও প্লাবতা কেন্দ্র একই উলম্ব রেখাতে থাকতে হবে। এখন আমরা স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পূর্ণ নিমজ্জিত বস্তুর প্লাবতা নির্ণয় করব। ধরলাম এই একটি স্প্রিং তুলা যন্ত্র। স্প্রিং তুলা যন্ত্র যে যার একটি করে দাগ কাটানো রয়েছে, এর মধ্যে একটি বস্তুকে রাখা হয়েছে। ওকে, এই বস্তুটি ওজন যেটা দেখলাম 1.6 নিউটন। ওকে, আবার ওই বস্তুটিকেই স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে একটি পাত্রের মধ্যে জল রয়েছে তার মধ্যে নিমজ্জিত করা হলো। ওকে, কতটা নিমজ্জিত করা হলো? অর্ধেকটা নিমজ্জিত করা হলো। তখন বস্তুটির ওজন দেখলাম 1.4 নিউটন। ওকে, তাহলে আমরা এখানে বলবো প্লাবতা কত হয়েছে। প্লাবতা সমান আমরা কি জেনেছিলাম? এক মিনিট। প্লাবতা সমান আমরা জেনেছিলাম যে বস্তুর প্রকৃত ওজন কত? 1.6 নিউটন মাইনাস বস্তুর আপাত ওজন কতটা হয়েছে এখন বর্তমানের ওজন 1.4 নিউটন। তাহলে এর প্লাবতা কত হবে? যে 0.2 নিউটন, এটি হচ্ছে প্লাবতা। এবারে এখানে কিন্তু আমরা অর্ধেকটা নিমজ্জিত করেছি। যখন ওই বস্তুটাকেই ওই স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পুরোটাই জলে নিমজ্জিত করব, তখন ওর ওজন কত হবে? এই ধরলাম স্প্রিং তুলা যন্ত্র, এখানে বস্তুটাকে পুরোটাই জলে নিমজ্জিত করে দেওয়া হলো। তখন দেখা গেল বস্তুটির ওজন হয়েছে 1.1 নিউটন। তাহলে বস্তুটির প্রকৃত ওজন কত ছিল? 1.6 নিউটন। তারপরে পুরোটা নিমজ্জিত করার পরে বস্তুটির আপাত ওজন হয়েছে 1.1 নিউটন। তাহলে এটা যদি আমরা মাইনাস করি পেয়ে যাব 0.5 নিউটন। এটাই হচ্ছে প্লাবতা। ওকে, তাহলে প্লাবতা নির্ণয় করার জন্য সূত্রটা কি হলো? প্রকৃত ওজন মাইনাস আপাত ওজন সমান হচ্ছে প্লাবতা। ওকে, তাহলে তোমাদের এখানে সূত্রের মাধ্যমে দিয়ে দিয়েছি যে প্লাবতা সমান প্রকৃত ওজন মাইনাস আপাত ওজন। ওকে, নেক্সট আমরা যাব যে কি ঘনত্বটা কি? ঘনত্ব আমরা কেন নির্ণয় করব? যে কোনো পদার্থ হালকা না ভারী তা বোঝানোর জন্য আমরা এই ঘনত্ব শব্দটিকে ব্যবহার করব। তাহলে এখানে বলা হচ্ছে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো পদার্থ একক আয়তনের ভরকে ওই উষ্ণতায় ওই পদার্থের ঘনত্ব বলা হয়ে থাকে। তাহলে ঘনত্ব কি? যে নির্দিষ্ট একটি উষ্ণতা, যে কোনো উষ্ণতা 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, সে যাই হোক না কেন, যে কোনো একটা নির্দিষ্ট উষ্ণতাতে
কোনো পদার্থের একক আয়তনের ভরকে ওই উষ্ণতার ঘনত্ব বলবো। আমরা ঘনত্বর সূত্র জানবো কি, ঘনত্বকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি, এম সমান আয়তন। এই ডি সমান এম বাই আয়তন, এটা দিয়ে কিন্তু কিছু অঙ্ক দেওয়া থাকতে পারে। ডি এর মান দেওয়া থাকবে, এম এর মান দেওয়া থাকবে, ভি এর মান বের করতে হবে। না হলে এম এর মান দেওয়া থাকবে, ভি এর মান দেওয়া থাকবে, ডি এর মান নির্ণয় করতে হবে। আর ঘনত্বের একক হচ্ছে এসআইতে কেজি মিটার টু দি পাওয়ার -3 এবং সিজিএসে একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। এবারে উষ্ণতার ওপর প্রথমেই বলেছি স্থির উষ্ণতা থাকবে। এই উষ্ণতার ওপর পদার্থের আয়তন নির্ভর করে, তাই এই ঘনত্বটাও উষ্ণতার ওপরেই কিছু না কিছু নির্ভর করে থাকবে। তারপরে বলা হয়েছে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব এসআই পদ্ধতিতে 1000 কেজি মিটার টু দি পাওয়ার -3 এবং সিজিএস পদ্ধতিতে এর জলের ঘনত্ব হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। তাহলে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব বা সিজিএসে পদ্ধতিটা 1 গ্রাম সেন্টিমিটার কিউব, এটা তোমরা জানতে পারলে। নেক্সট আমরা যাব এরপরে আপেক্ষিক গুরুত্ব। এই আপেক্ষিক গুরুত্বটা কেন বলা হয়েছে? কারণ এই কারণে বলা হয়েছে যে আপেক্ষিক গুরুত্ব এটা কেবলমাত্র কখন আমরা ব্যবহার করব, যে কোনো বস্তুর সঙ্গে তুলনা করলে সেটি হালকা না ভারী সেটা উল্লেখ করবার জন্য আমরা এই আপেক্ষিক গুরুত্ব বা আপেক্ষিক ঘনত্ব এই শব্দটি ব্যবহার করব। তাহলে আপেক্ষিক গুরুত্ব আমরা কাকে বলবো? কোনো বস্তুখণ্ডের ওজন, যে কোনো একটা বস্তুখণ্ডের ওজন এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বস্তুখণ্ডের সম আয়তনের ওজনের অনুপাতকেই আমরা বলবো আপেক্ষিক গুরুত্ব। আর আমরা এই আপেক্ষিক গুরুত্বকে ক্যাপিটাল এস দ্বারা চিহ্নিত করে থাকি। ওই পদার্থের যে কোনো আয়তনে বস্তুখণ্ডের ওজন, মানে যেই পদার্থটির আপেক্ষিক গুরুত্ব নির্ণয় করব, ভাজিত 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই বস্তুখণ্ডের সম আয়তনে জলের ঘনত্ব। ওকে, এই আপেক্ষিক গুরুত্বের কিন্তু কোনো একক নেই, এককবিহীন। আর এটি হচ্ছে এসআই 4 ডিগ্রি সেলসিয়াসে জলের আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1। সোনার আপেক্ষিক গুরুত্ব 19.3। এর অর্থ হচ্ছে 1 খণ্ড সোনা সম আয়তন জল অপেক্ষা 19.3 গুণ ভারী। আমরা প্রথমেই বলে এসেছি এই আপেক্ষিক গুরুত্ব শব্দটি কখন ব্যবহার করব? অন্য কোনোর সাপেক্ষে কোনো বস্তু হালকা না ভারী সেটা উল্লেখ করবার জন্য আমরা এই আপেক্ষিক গুরুত্ব শব্দটি ব্যবহার করব। নেক্সট, যে আপেক্ষিক ঘনত্ব, ঠিক আপেক্ষিক গুরুত্বের মতোই কোনো পদার্থের ঘনত্ব এবং 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জলের ঘনত্বের অনুপাতকে আমরা বলবো আপেক্ষিক ঘনত্ব। এই আপেক্ষিক ঘনত্ব তাহলে কি হলো? পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সেলসিয়াসে ওই জলের ঘনত্বের অনুপাতকেই আমরা বলবো আপেক্ষিক ঘনত্ব। আর আপেক্ষিক গুরুত্বটা আমাদের কি ছিল? আপেক্ষিক গুরুত্ব ছিল ওই বস্তুখণ্ডের ওজন বাই 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই বস্তুখণ্ডের সম আয়তন জলের ওজন, শুধু ওটুকুই পার্থক্য। আর এখানে হচ্ছে সিজিএস পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াসে আপেক্ষিক ঘনত্ব হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার -3। আর সিজিএস পদ্ধতিতে কোনো পদার্থের আপেক্ষিক গুরুত্ব এবং ঘনত্বের সংখ্যা সমান। যেমন একটা উদাহরণ দিয়েছি যে লোহার আপেক্ষিক গুরুত্ব যদি 7.8 হয় তাহলে এর ঘনত্ব কত হবে? ঘনত্বও ওটাই হবে, ওই 7.8 গ্রাম। আর এসআই পদ্ধতিতে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি মিটার কিউব, আর সিজিএসে হচ্ছে কি 1 গ্রাম।
তাহলে এসআইতে হচ্ছে 1000 কিলোগ্রাম মিটার কিউব, এসআইতে হচ্ছে 1 গ্রাম সেন্টিমিটার কিউব। আর হচ্ছে এসআই পদ্ধতিতে পদার্থের ঘনত্ব কি? পদার্থের ঘনত্ব সমান আপেক্ষিক গুরুত্ব বাই 1000 কেজি গ্রাম। ওকে, এরপরে আমরা এখানে দুটো অঙ্কের মাধ্যমে উদাহরণ দিয়ে বলা হয়েছে, বলছে যে স্টিলের একটি বস্তুর ভর 15600 কেজি এবং তার ওজন বলা হয়েছে 2 মিটার কিউব। স্টিমের ঘনত্ব কত? স্টিমটির ঘনত্ব বের করানোর জন্য আমরা সূত্র বলেছিলাম কি, ডি সমান এম বাই ভি। সেই সূত্রেই এই এম এর মান হচ্ছে 15600 আর ভি এর মান হচ্ছে 2। তাহলে কাটাকাটি করলে বা আমাদের ক্যালকুলেশন করলে আসতে কত, যে 7800 কেজি পার মিটার কিউব। ওকে, এরপরে বলছে রূপার আপেক্ষিক ঘনত্ব যদি 10.8 হয়, তাহলে রূপর এসআই একক কত হবে? রূপর হচ্ছে আপেক্ষিক ঘনত্ব বলেই দিয়েছে 10.8, আর আপেক্ষিক ঘনত্ব সমান কি? আপেক্ষিক ঘনত্ব বলছে আর হচ্ছে এখানে ঘনত্ব বের করতে বলছে। তাহলে আমাদের সূত্রটা এক্ষুনি কি জেনেছিলাম, এই যে আপেক্ষিক ঘনত্ব সমান ওই পদার্থের ঘনত্ব ইন্টু 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব। তাহলে যেহেতু এসআইতে বের করতে বলেছে, তাহলে আমরা মোটামুটি সূত্রটা পুট করে দিলাম। আপেক্ষিক ঘনত্বের মান দেওয়াই রয়েছে, রূপর ঘনত্ব বের করতে হবে, আর 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব। 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। এটাই আমরা একটু আগে ওদিকে করে এসছিলাম, যে কি এখানে যেহেতু এসআই কথাটি বলেছে, তাই আমরা এই 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব এসআইতে 1000 ধরেছি। যদি ওখানে বলতো সিজিএসে বের করো, তাহলে সিজিএস হিসাবে আমরা এই 1টাকে ধরতাম। যেহেতু বলেছে এসআইতে, তাই আমরা 1000 নিয়ে নেব। তাহলে আমরা 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব 1000 বসিয়ে রূপর ঘনত্ব বের করে নিলাম। আমাদের অ্যান্সার এলো 10800। ওকে, আমরা মোটামুটি যে আর্কিমিডিসের নীতিটি রয়েছে, যেটি ওর মধ্যে যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে তোমাদের আলোচনা হলো। এরপরে আমরা শুরু করতে চলেছি পিস্টন। এটা হচ্ছে খুব ছোট একটা কারবার। পিস্টনটা কি সে জিনিসটা আগে বলে দেই, যে জলের ফোঁটাগুলো খুব ছোট হওয়ার জন্য যে বল প্রয়োগ করে, সেই বলটিকেই আমরা বলবো পিস্টন। কোনো তরলের মুক্ত পৃষ্ঠে সবসময় একটি টান ক্রিয়া করে, বা তরল পৃষ্ঠে একটি টান করা পাতলা পর্দার মতো আচরণ করে। তরলের মুক্ত পৃষ্ঠ সর্বদা ক্ষুদ্রতম সংকুচিত হতে চেষ্টা করে, আর একেই আমরা বলবো কি, পিস্টন। পিস্টনের এসআই একক হচ্ছে নিউটন মিটার ইনভার্স, আর ডাইন সেন্টিমিটার টু দি পাওয়ার হচ্ছে সেন্টিমিটার ইনভার্স। একে আমরা এই যে ডিওয়াইএনই ডাইন পার সেন্টিমিটার করতে পারি। যদি পার কথাটি না দেই, তাহলে মাথাতে -1 দিতে হবে। আর ঠিক এখানেও ঠিক একই রকমের নিউটন পার মিটার। আর যদি পার শব্দটি উঠে যায়, তাহলে আমরা মিটারের মাথাতে -1 শব্দটি -1 এই সংখ্যাটি দিয়ে দেব। এই পিস্টনের কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেওয়া হয়েছে, যে বৃষ্টির ফোঁটা সবসময় গোল হয়, বৃষ্টির ফোঁটা কিন্তু খুব ছোট ছোট হয়ে থাকে। এই কারণে ওরা একে অপরকে টান দেওয়ার ফলে ওরা খুব ছোট কণায় পরিণত হয়েছে, মানে ছোট জলের ফোঁটাতে। জলের ওপর খুব সাবধানে একটি পরিষ্কার সূঁচকে যদি রেখে দেওয়া হয়, ওটি কিন্তু ভাসতে থাকবে ধীরে ধীরে রেখে দিলে। আর ওই জলের মধ্যে যদি আমরা ব্লেডকেও খুব ধীরে ধীরে সূক্ষ্মভাবে রাখার চেষ্টা করি, তাহলে আমরা দেখব যে ওই ব্লেডটিও ওই জলের উপরিতলে ভেসে বেড়াচ্ছে। এছাড়া একটা জেনারেলি উদাহরণ, যারা তুলি দিয়ে ছবি আঁকো, দেখবে ওই তুলিটিকে যখন রঙের মধ্যে দিয়ে দিবে, তখন ওই তুলির
যে লোমগুলো রয়েছে সেটা চারিদিকে ছড়িয়ে পড়বে। যখনই ওই তুলিটাকে উপরে তুলে নেবে তখন দেখবে ওর লোমগুলো একে অপত্রে হয়ে এক গুচ্ছ সৃষ্টি হয়েছে। কেন সৃষ্টি হয়েছে? কারণ ওর মধ্যে যে তরলগুলো রয়েছে তারা একে অপরে অণুর আকর্ষণের কারণে ওরা সব সময়ের জন্য চায় যে আমরা খুব ছোট আকৃতি গঠন করি। এই কারণে ওরা খুব ছোট্ট এক জায়গাতে, ছোট্ট হিসাবে এক জায়গাতে জড়ো হয়ে যায়। এরপরে নেক্সট আমরা যাচ্ছি যে ওই তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে। ওই তরল যে খুব ছোট জিনিসটি হলো তরলের বিন্দু কণার সৃষ্টি হয়, ওটি কোন কোন বিষয়ের ওপর নির্ভর করে? উষ্ণতা, দ্রবীভূত বস্তুর উপস্থিতি, আর এদিকে হচ্ছে দূষণ, তরলের উপরিস্থিত মাধ্যম। কিভাবে? যে উষ্ণতা বাড়ালে তাদের পৃষ্ঠটান কমে যায়, আর উষ্ণতা কমিয়ে দিলে তাদের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। তাহলে এখানে পরীক্ষাতে দিতে পারে যে উষ্ণতা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমে না বাড়ে? অবশ্যই উষ্ণতা বৃদ্ধি করলে পৃষ্ঠটান হচ্ছে কমবে। এরপরে বলছে দূষণ, তরল পৃষ্ঠ কোনো অপদ্রব্য দ্বারা দূষিত হলে পৃষ্ঠটান কমে যায়। তরল পৃষ্ঠ মানে তরলের উপরিতল কোনো অপদ্রব্য যে কোনো জিনিস দ্বারা যদি দূষিত হয়ে যায় তাহলে সেটির পৃষ্ঠটান কমে যায়। আর যদি শুদ্ধ থাকে তাহলে কিন্তু পৃষ্ঠটান বেড়ে যায়। যেমন যদি আমরা অশুদ্ধর মাধ্যমে তেল ফেলা হয় তাহলে তেল ফেললে পৃষ্ঠটান হচ্ছে কমে যাবে। দ্রবীভূত বস্তুর উপস্থিতি, তরলে অজৈব পদার্থ দ্রবীভূত থাকলে ওই তরলের পৃষ্ঠটান বৃদ্ধি পায়। অজৈব পদার্থ, জৈব পদার্থ নয়, অজৈব পদার্থ হচ্ছে যেমন, তাহলে এটা হয়ে গেল অজৈবিক পদার্থের ওপর পৃষ্ঠটান বৃদ্ধি পায়। আর হচ্ছে জৈব পদার্থ পড়লে সেটা হচ্ছে পৃষ্ঠটান কমিয়ে দেয়। তরলের উপরিস্থিত মাধ্যম কি? তরলের উপরিস্থিত মাধ্যম পরিবর্তন করলে তরলের পৃষ্ঠটানও পরিবর্তন হয়। তরলের উপরের যে মাধ্যমটি রয়েছে সেই মাধ্যম মানে বায়ু মাধ্যম বা জল মাধ্যম, এই মাধ্যম যদি পরিবর্তন করা হয়ে থাকে তাহলে পৃষ্ঠটানও পরিবর্তন হতে থাকে। তাহলে প্রতিনিয়ত প্রত্যেকবারের মতো এবারেও তোমাদের ক্লাস শেষে ঠিক একটা কোশ্চেন দিয়ে রেখেছি। খুব একটা মজার কোশ্চেন নয়, খুব ছোট একটি কোশ্চেন, একটু আগেই আমরা আলোচনা করে এসেছি। তো তোমরা অবশ্যই কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তাহলে আজকে আমাদের যে বিষয়টি ছিল সেটি আমরা প্রায় কমপ্লিট করে ফেললাম। এরপরে নেক্সট আমাদের যে টপিকগুলো রয়েছে সান্দ্রতা এবং আর যেগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে এখানেই আমরা আজকে ক্লাসটিকে শেষ করলাম। ওকে, সবাই ভালো করে মন দিয়ে পড়াশোনা করো। সো থ্যাংক ইউ।